ওইটা আবার পরীক্ষা হবে কেমিস্ট্রিটা। জীবনী শক্তি নাই তো আর কিছু নাই। তোমাদের সিলেবাস আরো কমাই দিস। জীবনী শক্তি ঠিক আছে। বায়ো এনার্জেটিক্স এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ হচ্ছে এখানে টপিক আছে আমাদের দুইটা, একটা হচ্ছে তোমার শ্বসন আর একটা সালোকসংশ্লেষণ। শ্বসন তোমার প্ল্যান্ট অ্যানিম্যাল সবার ক্ষেত্রেই হয়, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শ্বসন। সালোকসংশ্লেষণও ইম্পর্টেন্ট, মানে এই দুইটা আবার ইন্টারমিডিয়েটে পড়তে হবে এবং এখান থেকে কোশ্চেন আসে। তাহলে দেখো জীববিজ্ঞানের যে শাখায় জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের শক্তি উৎপাদন এবং ব্যবহার নিয়ে আলোচনা হয়। জীবদেহের শক্তি উৎপাদন এবং ব্যবহার নিয়ে আলোচনা হয়। জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের শক্তি উৎপাদন এবং ব্যবহার নিয়ে আলোচনা হয় তাকে জীবনী শক্তি বলে। জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের শক্তি উৎপাদন এবং ব্যবহার নিয়ে আলোচনা হয় তাকে জীবনী শক্তি বলে। তাকে জীবনী শক্তি বলে। ব্র্যাকেট লেখো বায়ো এনার্জেটিক্স। ইংলিশে কি বলে? ইংলিশ টার্মগুলো জানতে হবে। বায়ো এনার্জেটিক্স মানে আমাদের দেহের মধ্যে শক্তি উৎপাদন হবে এবং ব্যবহার হবে, এটা নিয়ে যেটা আলোচনা হয় বিজ্ঞানের যে শাখায়, দিস ইজ কল্ড বায়ো এনার্জেটিক্স। লেখো যে জীবদেহের শক্তি উৎপাদন এটিপি নামক জৈব রাসায়নিক পদার্থ তৈরির মাধ্যমে হয়। এটিপি নামক জৈব রাসায়নিক পদার্থ তৈরির মাধ্যমে হয়। তারপর লেখো এটিপি হলো একটি জটিল যৌগ যা রাইবোজ সুগার রাইবোজ সুগার নাইট্রোজেন ক্ষার ও অজৈব ফসফেট দিয়ে গঠিত। রাইবোজ সুগার, নাইট্রোজেন ক্ষার এবং অজৈব ফসফেট নিয়ে গঠিত। রাইবোজ সুগার, নাইট্রোজেন ক্ষার, অজৈব ফসফেট নিয়ে গঠিত। অজৈব ফসফেট নিয়ে গঠিত। দেখো এটি একটি নিউক্লিওটাইড। এটি একটি নিউক্লিওটাইড যার ফসফেট প্রান্তে এটি একটি নিউক্লিওটাইড যার ফসফেট নিউক্লিওটাইড
যা ফসফেট প্রান্তে শক্তি সঞ্চিত থাকে, মানে যার ফসফেট প্রান্তে শক্তি সঞ্চিত থাকে। এটি একটি নিউক্লিওটাইড যার ফসফেট প্রান্তে শক্তি সঞ্চিত থাকে। এটিপির গঠনের চিত্রটা লেখো। এটা হচ্ছে একটা সুগার, এটা সুগার, তার সাথে ফসফেট, তার সাথে নাইট্রোজেন ক্ষার, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। এর মাঝখানে আছে সুগার, এটা রাইবোজ সুগার, ফসফেট, 3 অণু ফসফেট, আর হচ্ছে অ্যাডিনিন, নাইট্রোজেন ক্ষার। এটা গঠনটা লেখো। এটা হচ্ছে রাইবোজ সুগার, তার সাথে নাইট্রোজেন ক্ষার, তার সাথে ফসফেট থাকে। রাইবোজ সুগার, নাইট্রোজেন ক্ষার, 3 অণু ফসফেট। হ্যাঁ, রাইবোজ সুগার, নাইট্রোজেন ক্ষার, 3 অণু ফসফেট। মানে আমাদের দেহের মধ্যে যত শক্তি তৈরি হয় সব এটিপির মধ্যে থাকে। এই জিনিসটা বুঝছো তো? এটিপি জিনিসটা কি? এটিপিটা হচ্ছে একটা পদার্থ, অনেক জটিল একটা পদার্থ। হ্যাঁ, এটা একটা এটিপি। তার মধ্যে সুগার থাকবে, একটা নাইট্রোজেন সুগার 5 কার্বন বিশিষ্ট, মানে এটা একটা সুগার। এটা চিনি, আমরা চিনি খাই না, ওই রকমের চিনি আছে। চিনি, তার সাথে ফসফেট থাকবে, পি দ্বারা প্রকাশ করলাম, এবং তার সাথে নাইট্রোজেন ক্ষার থাকবে। নাইট্রোজেন ক্ষার হিসেবে অনেকগুলো নাইট্রোজেন ক্ষার আছে, তার মধ্যে অ্যাডেনিন আছে। আমরা মেইনলি অ্যাডেনিনটা বলি যে এটিপির সাথে এটা একটা এটিপি গঠন, এটিপি এর গঠন। এটিপি কি দিয়ে গঠিত? আমরা না বললাম এটা 3টা জিনিস নিয়ে গঠিত। বলো তো, বলো, আদনান বলো, এটিপি 3টা জিনিস নিয়ে গঠিত। কি বলো? একটা হচ্ছে সুগার, রাইবোজ সুগার বা পেন্টোজ সুগার, তারপরে অজৈব ফসফেট 3 অণু থাকে, আর একটা নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন ক্ষার হিসেবে এটিপিতে কি থাকে? অ্যাডেনিন। আবার বলো, তুমি বলো, তারপরে তুমি বলো, মানে এটিপি কি নিয়ে গঠিত সেটা বলো। তামিম বল কি ভাই, এটিপি কি নিয়ে গঠিত? রাইবোজ সুগার, ফসফেট আর নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন ক্ষার হিসেবে অ্যাডেনিন থাকবে, এটিপিতে থাকবে অ্যাডেনিন। বুঝতে পেরেছো? তাহলে এবার বলো, বলো, জাহিদ বলো। আর সুগার থাকবো না, রাইবোজ সুগার। গুড, বসো। বলো, তাহলে এটিপি কি নিয়ে গঠিত? 3টা জিনিস। কি? রাইবোজ সুগার, তারপরে 3 অণু ফসফেট আর নাইট্রোজেন ক্ষার, 3টা জিনিস। সহজ। এবং আমাদের দেহের মধ্যে কথা বলে বের করে দেব। আমাদের দেহের মধ্যে এই ফসফেট যেগুলো আছে, এই ফসফেটটা শুধুমাত্র এই ফসফেটের লাস্ট যে মাথাটা আছে, যে জায়গায়, এই জায়গার মধ্যে শক্তি সঞ্চিত থাকে। এই জায়গায় যে বন্ডটা হয়, বন্ধন তৈরি হয়, এই বন্ধনের মধ্যে শক্তি সঞ্চিত থাকে। কতটুকু? 2.7।
তারা একটু দেখে নেবে, দেখে 7.3 না, হ্যাঁ। তাহলে এর শেষ প্রান্ত যেটা আছে এই জায়গার মধ্যে 7.3 কিলো জুল না কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল। তাহলে দেখো এই দিকে তাকাও, এই যে এখানে যে লাস্ট যে ফসফেট আছে এই মাথার মধ্যে শক্তি সঞ্চয় থাকে কতটুকু? সেটা 7.3 কিলো ক্যালোরি অথবা 30.55 কিলো জুল শক্তি এর মধ্যে সঞ্চিত থাকে। এখন বলো এই ফসফেট গ্রুপটা চলে গেল, তাহলে কি হবে? শক্তিটা বের হয়ে যাবে। আবার এখানে ফসফেট গ্রুপ আরো আসলো, তাহলে এর মধ্যে শক্তি সঞ্চিত থাকবে। তাহলে এই যে বের হয়ে যে যায় ফসফেট গ্রুপটা একটা বের হয়ে যে গেল, আলাদা হয়ে গেল, তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় ডিফসফোরাইলেশন। এখান থেকে শক্তি কি হবে? মানে ফসফেট গ্রুপ যখন ভেঙে যায় তখন শক্তি মানে নির্গত হবে, বের হয়ে যাবে, এতে শক্তি বের হয়ে যাবে। আবার ফসফেট গ্রুপ যখন আবার যুক্ত হবে তখন এর মধ্যে শক্তি আবার যুক্ত হবে, সঞ্চিত হবে। তাহলে এই ফসফেট গ্রুপ কোনটা ছিল? হ্যাঁ, বাকি সব সেম, এগুলো কোনো চেঞ্জ হবে না, শুধু ফসফেট যেটা আছে এই ফসফেট গ্রুপ ভেঙে যাবে, যুক্ত হবে, যুক্ত হবে, ভেঙে যাবে, এরকম করে হবে। এই ভেঙে যে যাচ্ছে, যখন এই ফসফেট গ্রুপ যখন চলে যাবে তখন শক্তি নির্গত হবে, শক্তি নির্গমন। না, 3টার বেশি থাকে না। এটা গঠন হয়ে যাবে ফসফেট গ্রুপ তখন 2টা থাকবে, আর তার সাথে থাকবে এরকম ছিল কয়টা? 3টা থেকে এখন 2টা আসছে। তাহলে এই যে ওর মধ্যে যে শক্তিটা সঞ্চিত ছিল এই শক্তিটা কি হয়ে যাবে? বের হয়ে চলে যাবে। আবার এখান থেকে যখন আবার এটা তৈরি হবে তখন এর মধ্যে কিছু পরিমাণ শক্তি প্রবেশ করবে। যখন আবার আরো একটা ফসফেট ওর সাথে যুক্ত হবে, 2টা ছিল তো, আরো একটা ফসফেট আসবে, এসে যখন 3টা ফসফেট যখন হবে তখন তার মধ্যে কিছু শক্তি ঢুকলো। দ্যাট মিনস ফসফেট যখন ভেঙে যায় তখন শক্তি বের হয়ে আসে, আর ফসফেট যখন যুক্ত হয় তখন শক্তি সঞ্চিত হয়। তাহলে এই কথাটা লেখো যে এটিপি থেকে ফসফেট ভেঙে গেলে, এটিপি থেকে ফসফেট ভেঙে গেলে শক্তি নির্গত হয়। এটিপি থেকে ফসফেট ভেঙে গেলে শক্তি নির্গত হয়। একে ডিফসফোরাইলেশন বলে। একে ডিফসফোরাইলেশন, ঋষিকার ডি। তাহলে এটা হবে ডিফসফোরাইলেশন। আবার তারপর লেখা আছে আবার এটিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হলে শক্তি সঞ্চিত হয়। আবার মানে আসলে এটিপি তো না, এডিপি হবে, এডিপি ডাইফসফেট। তাহলে এখানে ছিল ট্রাইফসফেট, 3টা ফসফেট হয়ে কত হইলো? 2 ফসফেট হইলো। আবার এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হলে শক্তি সঞ্চিত হয়। এখন এডিপি ডাইফসফেট ফসফেট, এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হলে শক্তি সঞ্চিত হয়। এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি তৈরি হলে শক্তি সঞ্চিত হয়। এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি তৈরি হলে শক্তি সঞ্চিত হয়। এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি তৈরি হলে শক্তি সঞ্চিত হয়। একে ফসফোরাইলেশন বলে। একে
ফসফোরাইলেশন বলে। তাহলে বলো কখন শক্তি সঞ্চিত হচ্ছে, কখন বিকিরিত হচ্ছে? বল। শক্তি সঞ্চিত হয় কোন প্রক্রিয়ায়? ফসফোরাইলেশন আর চলে যাওয়াকে কি বলে? ডিফসফোরাইলেশন। আর যুদ্ধ হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে এটা এই প্রক্রিয়াটা কি ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন? ডিফসফোরাইলেশন। আর এই প্রক্রিয়াটার নাম কি? ফসফোরাইলেশন। তাহলে আমাদের দেহের মধ্যে এটাই ঘটছে। আমাদের দেহের মধ্যে যে শক্তি বের হয় বা শক্তি আমরা কাজে লাগাই, তাহলে সেক্ষেত্রে যখন আমরা খাবার খাইলাম, তো খাবারের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটা ঢুকে এটিপি তৈরি হবে। আর এটিপি তৈরি হওয়ার পর আমি সাপোজ আমি একজনের ঘুষি মারবো, ঘুষি মারার জন্য আমার শক্তি লাগবে না? এই শক্তিটা ওই খাবার মানে যে এটিপি তৈরি হয়েছিল তাহলে এখান থেকে এটিপি থেকে যখন এটিপি তৈরি হবে তখন এখান থেকে শক্তিটা বেশি আসবে। তাহলে একটা হচ্ছে শক্তি সঞ্চিত হয় আর একটা শক্তি নির্গত হয়। লেখো এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বল। পরীক্ষা আসবে। লেখো এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলে। এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলে কারণ এটিপির মধ্যে শক্তি সঞ্চিত থাকে। এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলে। বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা, বাংলা কি বলে এটাকে? বায়োলজিক্যাল কয়েন। জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলে কারণ এটিপিতে শক্তি সঞ্চিত থাকে এবং প্রয়োজনে এটিপিতে শক্তি সঞ্চিত থাকে এবং প্রয়োজনে সঞ্চিত শক্তি ব্যবহার করে দেহের শারীরবৃত্তীয় কাজ করা যায়। যেটি একটি রিচার্জেবল ব্যাটারির মতো। রিচার্জেবল ব্যাটারিতে কি হয়? ব্যাটারি চার্জ যখন কমে যায় তখন আবার আমরা চার্জ দিই, আবার চার্জ হওয়ার পর সেখান থেকে আবার আমরা কি করি? শক্তি পাই। একটা ব্যাটারির মধ্যে আমরা শক্তি দেই, সেটা সঞ্চিত থাকে, আবার সেই সঞ্চিত শক্তিটাকে আমরা ব্যবহার করি, যেটা অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো। তাই এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বলে। ব্যাটারির মতো তাই এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বলে। তাই এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বলে। এ বলো, আদনান বলো, এটিপিকে বায়োলজিক্যাল কয়েন কেন বলে? দেখে বলো, সমস্যা নেই। কথা বলিস না, চুপ।
আবার কথা বলে তোর পেছনে ওঠে যাবে। তাহলে কি বললাম, এইচবি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন। কেন বলো তো, আদনান বলো। সঞ্চিত থাকে, মানে দেখে বলো, সমস্যা নাই, তুমি দেখে বলো, দেখে বলো। বায়োলজিক্যাল কয়েন বলে, মানে কয়েনের মধ্যে কি থাকে, আমরা কয়েনটাকে আমরা টাকা হিসেবে ধরি যে এর মধ্যে মানে কি আছে, এটা দিয়ে আমরা কি করতে পারবো, যখন আমি টাকা অর্জন করবো তার মাঝখানে আমার শক্তি অর্জন হয়ে থাকবে। আবার যখন আবার এটা দিয়ে কাজ করবো, দ্যাট মিনস এগুলোতে আমরা অনেক কিছু করতে পারি। দ্যাট মিনস এটা অনেকটা কয়েনের সাথে তুলনা করা যায়। কয়েনের মধ্যে যেরকম টাকা আছে আমরা ধরে নেই, এরকম এটির মধ্যে শক্তি আছে এরকম ধরে নেই। যাই, এটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন। কয়েন, ওকে। তারপরে সালোক সংশ্লেষণ, বড় করে লেখা সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ আশ্বাস কয় মিনিট আগে? বিবাহিত পুরুষ নাকি লেখো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ লিখছো? সালোক সংশ্লেষণ লেখো। সালোক শব্দের অর্থ আলো, সংশ্লেষণ মানে তৈরি হওয়া। সালোক সংশ্লেষণ, সালোক শব্দের অর্থ আলো, সংশ্লেষণ মানে তৈরি হওয়া। সালোক সংশ্লেষণ মানে আলোকে ব্যবহার করে শক্তি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। সালোক শব্দের সালোক মানে হচ্ছে আলো, লাইট, আর সংশ্লেষণ মানে তৈরি হওয়া। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের পাতার কোষস্থ, উদ্ভিদের পাতার কোষস্থ কার্বন ডাইঅক্সাইড, পানি এবং ক্লোরোফিলের সাহায্যে সূর্যরশ্মির উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে সূর্যরশ্মির উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয়, তাকে সালোক সংশ্লেষণ বলে। উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয়, তাকে সালোক সংশ্লেষণ বলে। লেখো, এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি করে। ব্র্যাকেটে লেখো গ্লুকোজ, শর্করা তৈরি করে, ব্র্যাকেটে লেখো গ্লুকোজ। এবং পানি জারিত হয়ে
জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। তাই সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। তাই সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। রিঅ্যাকশনটা দেখো, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি H2O, এখানে ক্লোরোফিল, পাতার ক্লোরোফিল আর সানলাইট C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস পানি। লাস্ট নালে ভাই তো আমার প্রশ্ন নেই, ডিস্টার্ব করে না, সমস্যা নেই, কথা বলতে পারি। এটা তালি মারো। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, ক্লোরোফিল, সানলাইট তৈরি হবে শর্করা, অক্সিজেন, পানি। দেখছো ভাই? তাহলে দেখো আমরা কি বললাম, কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হচ্ছে কি শর্করা, আর পানি থেকে তৈরি হয় অক্সিজেন। তাহলে বলো, আমরা পড়ছিলাম মনে আছে জারণ কাকে বলে? যে হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলে বিজারণ, আর অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডের সাথে থেকে তৈরি হয় গ্লুকোজ। তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এক্সট্রা হাইড্রোজেন ছিল না আগে, তার হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে এটাকে কি বলতে হবে? বিজারণ। এটা হবে বিজারণ। আর পানি থেকে পানির হাইড্রোজেন চলে গিয়ে তৈরি হলো অক্সিজেন, তাহলে এটাকে কি বলবো? জারণ। তাহলে এটা এখন জারণ, ওটা বিজারণ। আর অবশ্যই এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। বুঝতে পারছো? এটা জারণ বিজারণ বিক্রিয়া। আমরা এটা লেখলে সাইডে দুই বারবার লাগাবে। আর শুধু সব নেক্সট তারপর লেখো, লেখো পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ বলে। লেখো পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ বলে। পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ বলে। পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ বলে। দেখো, উদ্ভিদের যে টিস্যুতে সালোক সংশ্লেষণ ঘটে তাকে মেসোফিল টিস্যু বলে। উদ্ভিদের যে টিস্যুতে সালোক সংশ্লেষণ ঘটে তাকে মেসোফিল, ময়কার দন্তে সহায়কার, মেসোফিল পরেশিকার ল, মেসোফিল টিস্যু বলে। যে টিস্যুতে সালোক সংশ্লেষণ ঘটে তাকে মেসোফিল টিস্যু বলে। তারপর লেখা হচ্ছে মেসোফিল টিস্যু দুই ধরনের, এটা স্পঞ্জি প্যারেনকাইমা আর এটা প্যালিসেড প্যারেনকাইমা। আর এটা হচ্ছে স্পঞ্জি, স্পঞ্জি প্যারেনকাইমা আর প্যালিসেড প্যারেনকাইমা। একটা স্পঞ্জি প্যারেনকাইমা আর একটা প্যালিসেড প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা এবং প্যালিসেড প্যারেনকাইমা।
কথা বললে বের করে দেবো। তো দেখো কথা বলে বের করে দেবো। দিদি ভাই কি করে মার্কেট কই আমরা দিকে দিকে গায় লিখা দিবে না ভাই এটা কি করে সুন্দর হইছে কভার রাখি দিলাম দাও তো এটা তো সাবেলে ব্যাগ চেক করে নিছে রাখ সাবেলে ব্যাগ করে আমি ভাবে তোমার আমি ওরসে দিছি আমরা তো আলো করে আছে আলু তো আলু 600 মোয়ের করেছে না আমি দেখব না আমি একদম তো আলু বলা চাচ্ছি খুবদা সামনে স্যার বাবা पेरिस पैंट पैंट के কথা বলো না বেরে কি দেখছে দেখো একটা কি দেখছে প্যারিস সেট প্যারেন্ট কেমন বানান তো ঠিকই বললি আমরা কেরা করে চুল চুল কাটা থাকে চুলে বাপি কথা বলবে আর ভাই চুল 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 দেওয়া ভাই কথা বলছি
একটা পাতা পাতা যদি আমি দেখি তাহলে এর মধ্যে কি আছে? এই পাতার নিচের সারফেসে আমরা দেখবো যে পাতা কিছু নিচের দিকে যে অংশটা আছে এটা রাফ থাকে, খসখসে থাকে, থাকে না? এর ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্র হচ্ছে এটাকে পত্ররন্ধ্র বলে। আর এই পত্ররন্ধ্রের ভিতর দিকে যদি আমি দেখি, ওই সাইড ভেতর দিকে আমরা যদি ট্রান্সভার্সেশন দেখি, তাহলে দেখবো এই পেছনের দিকে কিছু টিস্যু আছে স্পঞ্জের মতো, ফাঁকা জায়গা আছে, এটাকে বলে স্পঞ্জি প্যারেনকাম, যেটার মধ্যে মাঝখানে ফাঁকা জায়গা আছে, স্পেস আছে। আমরা স্পঞ্জ মিষ্টি খাইছি না, ওইটাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকামা। তার সাথে কিছু টিস্যু থাকে, তাদেরকে বলে প্যালিসেড প্যারেনকামা। এবং এদের মধ্যে এটা প্যালিসেড প্যারেনকামা গুলো সুদৃঢ় থাকে, ঘনভাবে সুদৃঢ় থাকে। এবং এই প্যালিসেড প্যারেনকামা আমরা এর মধ্যে কি থাকবে? কোষ থাকবে, কোষ থাকবে। একটা কোষ যদি আমি দেখি এর মধ্যে প্লাস্টিড আছে, আর একটা প্লাস্টিডের গঠন যদি আমি দেখি তার মধ্যে গ্রানাম আছে। গ্রানাম থাকে যেরকম ডিস্কের মতো কিছু গঠন থাকে, এটাকে বলে গ্রানাম। নাম কি? গ্রানাম। এই ডিস্কের মতো যে গঠনগুলা সবগুলোকে একসাথে বলা হয় এটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা গ্রানাম। একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে লাগানো থাকে কি দিয়ে? স্টোমা ল্যামেলা। লাগবে না, এটা আমাদের লাগবে না। কিন্তু এদের এই গ্রানাম ছাড়া বাকি যে উপাদানগুলো এদেরকে বলা হয় ম্যাট্রিক্স বা স্ট্রমা। স্ট্রমা বা ম্যাট্রিক্স। মানে এই যে ধাতু পদার্থগুলো যেগুলা কালো যেগুলা they are called স্ট্রমা বা ম্যাট্রিক্স। আর এর মধ্যে যে আবরণটা আছে কি বলে? এর মধ্যে যে যেটা আছে ফলের মধ্যে যে গঠনগুলো আছে এটাকে বলা হয় গ্রানাম। আর এই গ্রানামের ভেতরেই থাকে ক্লোরোফিল। এই গ্রানামের গঠন যদি আমি আঁকি তাহলে আরো এখানে অনেক বুঝবা না। তো গ্রানামের এটাও গঠনটাও আঁকা যায়। এর ভেতরে অনেক ক্লোরোফিল আছে, এর ভেতরে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল গুলো সজ্জিত থাকে। তাহলে সানলাইট কোথায় বসবে? সর্বপ্রথম সানলাইট দিয়ে এখানে বসে। এখানে যখন সানলাইট যখন আসে এখান থেকে তৈরি হয় এটিপি এবং এনএডিপিএইচ2 তৈরি হয়। এটা পরের কথা, এটা আমরা পরে পড়বো। কিন্তু মূল কথা তো বোঝা গেছে না? পাতার গঠনটা বোঝা গেছে, পাতার মধ্যে কি আছে। আচ্ছা লেখো, লেখো যে সালোক সংশ্লেষণকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, সালোক সংশ্লেষণকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, সালোক সংশ্লেষণকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান স্যার আসসালামু আলাইকুম সাদমান হুসাইন। সাদমান হুসাইনটা জানো কে? সাদমানটা কে? সাদমান হুসাইন কি বললাম? সালোক সংশ্লেষণের বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে, বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে দুটি পর্যায়ে বিভক্ত করেছেন। সালোক সংশ্লেষণ বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে দুটি পর্যায়ে ভাগ করেন। এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা অন্ধকার পর্যায়। আলোক নির্ভর পর্যায় অন্ধকার পর্যায়। আর যাবো না, আসতে পড়া আলোক নির্ভর পর্যায়, অন্ধকার পর্যায়। বড় করে লেখা আলোক নির্ভর পর্যায়। লেখো লেখো আলোক নির্ভর পর্যায় লিখছো। দেখো এই পর্যায়টি প্লাস্টিডের গ্রানামে সম্পন্ন হয়। 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 লিখছো? এই পর্যায়টি প্লাস্টিডের গ্রানামে সম্পন্ন হয়। তাহলে গ্রানাম কোনটা? দিস ইজ দ্য গ্রানাম। প্লাস্টিড থাকে কোথায়? কোষে। আর কোষের মধ্যে আরো অনেক কিছু আছে। আমরা যদি দেখি তাহলে প্লাস্টিড যদি আমরা ভালো করে দেখি তাহলে এর মধ্যে ডিস্কের মতো যে গোল গোল জেলাপির মতো যেগুলো আছে দিস ইজ কল্ড গ্রানাম। আর এই গ্রানামের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। আর ক্লোরোফিল ছাড়া কি সালোক সংশ্লেষণ সম্ভব? সম্ভব না। তাহলে এই কি হয় এখানে? সানলাইট এসে প্রথমে সূর্যরশ্মি এসে সানলাইট এসে এর ভেতরে যে ক্লোরোফিল আছে
এই ক্লোরোফিলের সাহায্য নিয়ে, পানি এবং ক্লোরোফিলের সাহায্যে এখানে এটিপি তৈরি হয়। কি তৈরি হবে? তাহলে এই কথাগুলো লেখো যে এই পর্যায়টি প্লাস্টিডের গ্রানামে সম্পন্ন হয়। লিখছো? এই পর্যায়টি প্লাস্টিডের গ্রানামে সম্পন্ন হয়। লিখছো? লেখো সূর্যরশ্মির ফোটন শক্তিকে কাজে লাগে। ফোটন ফয়কার তদন্ত না, ফোটন মানে লাইট, আলো। ফোটন শক্তিকে কাজে লাগিয়ে ফোটন শক্তিকে কাজে লাগিয়ে এটিপি এবং NADPH+H+ উৎপন্ন হয়। এটিপি এবং অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ব্র্যাকেটে লেখো অ্যাডেনোসিন ট্রাইফসফেট। NADPH আর হচ্ছে NADPH+H+, NADPH+H+। NADPH+H+। তাহলে আমাকে বলো যে NADPH+H+ এটা কেন আমি এরকম করে লিখলাম? NADPH+H+ কেন এরকম করে লিখছি? কারণ হচ্ছে আমরা নরমালি NADPH+H+ লিখি, কিন্তু NADPH2 আকারে লিখি না। কেন? কারণ এই যে এখানে যে হাইড্রোজেন, এই আয়নটা যেটা আছে হাইড্রোজেন প্লাস আয়ন, এটা আসলে ওর সাথে লাগানো থাকে না, এটা ফ্রিলি থাকে। এই জন্য আমরা এখানে NADPH+H+, কিন্তু এখানে হাইড্রোজেন যেটা আছে এটা ওর সাথে লাগানো থাকে, কিন্তু এই হাইড্রোজেন যেটা আছে এটা সেপারেটেড থাকে, আলাদা আলাদা থাকে, ছড়ায় ছিটে থাকে। এই জন্য এটাকে NADPH+H+ লিখি। দেখো নিকোটিনামাইড কাজে লাগে এটিপি, NADPH2। নিকোটিনামাইড কাজে লাগে এটিপি এবং NADPH2, ব্র্যাকেটে লেখো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। এটা পুরো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট উৎপন্ন হয়। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট উৎপন্ন হয়। হ্যাঁ, ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট উৎপন্ন হয়। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকুক। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট উৎপন্ন হয়। ফসফেট উৎপন্ন হয়। আচ্ছা, এই করে নিয়ে আসবা, এইচডব্লিউ করে নিয়ে আসবা। ওই চ্যাপ্টার, কেমিস্ট্রি চ্যাপ্টার কত? 7 বোর্ড কোশ্চেন। এই বোর্ড কোশ্চেন করে নিয়ে আসবা। কই সমস্যা দেখা যাচ্ছে? কই কবে দিছো? আমি দেখছি। আচ্ছা, পরে। হ্যাঁ, এই তোমরা কবে আসবা? রবিবারে কয়টা আসবা? 10টা। তুই তো আসবি 10টায়। এই তোমরা 12টায় আসবা। না, আমার ক্লাস আছে, না আমার ক্লাস থাকে, ক্লাসে ওইটা। এই 12টায় নেক্সট রবিবারে 12টায়। ঠিক আছে, রবিবারে 12টায় আসবা।